নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় নারীদের অপমান করার অভিযোগ জামায়াত আমিরের, দুর্বৃত্তদের প্রতিহতের ঘোষণা। নির্বাচনী প্রচারণায় কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এলাকার উন্নয়ন সহ মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রতিশ্রুতি। কুমিল্লার বিএনপি প্রার্থী মঞ্জুরুল আলম মুন্সী ও আব্দুল গফুর ভূঁইয়ার আবেদন আপিল বিভাগে নাকচ। নির্বাচন করার সুযোগ নেই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। আর শুরুতেই আসন্ন সংসদ নির্বাচনের খবর নিয়ে আমাদের আয়োজন ভোটের মাঠে বাংলাদেশ। নওগাঁর ৬টি আসনেই উৎসব মুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ৩টি আসনে শক্ত অবস্থানে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী। এছাড়াও রয়েছে জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কাকে জয়ী করবেন তা নিয়ে হিসাব করছেন ভোটাররা। প্রচারণায় সরগরম নওগাঁর সব আসন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থী আর কর্মীরা। সবচেয়ে আলোচনায় নওগাঁ ৬। এখানে টানা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির। দলীয় মনোনয়ন না পাওয়ায় দাঁড়িয়েছেন স্বতন্ত্র হিসেবে। ভোটের মাঠে চ্যালেঞ্জ জানাচ্ছেন বিএনপির প্রার্থী রেজাউল ইসলামকে। তৎপর রয়েছেন জামায়াত প্রার্থীও। আমি আশা করি, বিশ্বাস করি, ইনশাল্লাহ অতীতের যে কোনো সময়ের চেয়ে বিশাল ব্যবধানে আমি বিজয়ী হব বলে আশা রাখি। আমার একান্ত চেষ্টার ফলে আজকে আত্রাই রায়নগর শিক্ষা দীক্ষা এবং উন্নয়নে যথেষ্ট অগ্রসর। ফলে আমার বিশ্বাস, আমার আস্থা যেখানকার জনগণ আমার পাশে আছে এবং থাকবে। নওগাঁ ৩-এ বিএনপির ফজলে হুদা বাবুলের মূল প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরিফিন সিদ্দিকী। তাই এখানে সুযোগ নিতে চান জামায়াতের মাহফুজুর রহমান। এছাড়া নওগাঁ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সালেক চৌধুরীর সঙ্গে বিএনপির মোস্তাফিজুর রহমানের তুমুল লড়াইয়ের আভাস। প্রস্তুতি নিচ্ছেন জামায়াতের মাহবুবুল আলমও। সরকারি দল থেকে ছিলাম, সেটা হয়তো সুবিধা হয় মার্কার, আমার সুবিধা নাই। আমি আশাবাদী, স্বতন্ত্র হিসাবে আমি জিতব। নতুন প্রেক্ষাপটে নতুন একটা পরিবর্তন, আর সেটাকে তারা বাংলাদেশ জামাত ইসলামীকে তারা আশা এবং আশ্রয়স্থল হিসেবে মনে করতেছে। বাকি নওগাঁ ২ ও ৫ আসনে মূল লড়াই হবে বিএনপি জামায়াতের। ভোটাররা বলছেন যারা চাঁদাবাজি ও দুর্নীতি দমনে উপযুক্ত তারাই থাকবেন পছন্দের শীর্ষে। এলাকার মানুষের সেবার মনোভাব আছে, এলাকার উন্নয়ন করবে, সন্ত্রাস দমন করবে। ন্যায় নিষ্ঠাবান চাঁদাবাজ মুক্ত এলাকা চাই এবং সন্ত্রাস মুক্ত এলাকা চাই। আমরা সেই যোগ্য ব্যক্তিকে আমরা এলাকার লোকজন ভোট দিতে চাই। ৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন। ভোটার রয়েছেন ২৩,২৯,৫৮২ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জাতীয় সংসদ নির্বাচনের আরো খবর জানাতে আমার সাথে যোগ দিয়েছেন সহকর্মী রাকিব। রাকিব, আমরা তো প্রতিবেদনেই দেখছিলাম যে সারা দেশের মতো নওগাঁর ৬টি আসনে উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত প্রচারণা চলছে। নিশ্চয়ই আপনার কাছে এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য রয়েছে, কি রয়েছে জানাবেন। জি লোপা, আমার কাছে বেশ কিছু তথ্য রয়েছে এ সম্পর্কে। আপনি জানেন যে উত্তরাঞ্চলের জেলা নওগাঁ, এটা ৬টি আসন রয়েছে এবং এই নওগাঁ জেলা এবং ৬টি আসনই কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটি স্থান দখল করে আছে। আমরা একটু জেনে নেব যে নওগাঁ জেলায় এবার আসলে কোন বিষয়গুলো একটু আলোচনায় আছে। এটি একটি কৃষি প্রধান অর্থনীতির দেশ এবং ধান উৎপাদনে কিন্তু এটি শীর্ষ একটি জেলা। তারপরেও কিন্তু কৃষি পণ্যে আসলে ন্যায্য মূল্য না পাওয়া, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকট, কর্মসংস্থান না থাকা অর্থাৎ বেকারত্ব, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে এবং প্রার্থীরাও প্রতিশ্রুতি দিচ্ছেন আসলে এগুলোর উন্নয়নের জন্য। দেখা যাক ভোটের মাঠে সেটি কি হয়। তবে আমার কাছে মৌলিক কিছু তথ্য আছে এই নওগাঁর ৬টি আসন নিয়ে। আমরা এক নজরে এসে তথ্যগুলো একটু জেনে নিব, তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাব যাতে একটি সামগ্রিক ধারণা পাওয়া যায়।
নওগাঁয় আসলে যে 6টি আসন রয়েছে তার মধ্যে নওগাঁ 1 আসন, সেটি সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে 5 জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা যাদের মধ্যে হতে পারে তারা হচ্ছেন বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান, মাহবুবুল আলম এবং জামাত ইসলামীর এবং ডক্টর সালেক চৌধুরী, যিনি স্বতন্ত্র পদে দাঁড়িয়েছেন। এখানের মোট ভোটার রয়েছেন 4,74,065 জন এবং মোট ভোট কেন্দ্র আছে 166। এখানে কিন্তু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 48টি। এই হলো মোটামুটি নওগাঁ 1 আসনের তথ্য। এবং আরেকটি বিষয় যে এখানে কিন্তু যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন তিনি কিন্তু মানে বিএনপির এবার বিদ্রোহী প্রার্থী, অর্থাৎ বিএনপির মনোনয়ন তিনি পাননি এবং তিনি কিন্তু 3বারের সংসদ সদস্য ছিলেন। তো সেক্ষেত্রে বড় দলগুলোর মধ্যে এটি কিন্তু বিএনপির জন্য একটা মাথা ব্যথার কারণ হতে পারেন ডক্টর সালেক চৌধুরী। আমরা এবার একটু নওগাঁ 2 আসন সম্পর্কে জেনে নিব। এখানের পত্নীতলা ও ধামের হাট নিয়ে এই নওগাঁ 2 আসন গঠিত। এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী কম, অর্থাৎ মাত্র 3 জন রয়েছেন এখানে, যেখানে বিএনপির পক্ষ থেকে আছেন শামসুজ্জোহা খান এবং জামায়াতের পক্ষ থেকে আছেন এনামুল হক। এখানে মোট ভোটার রয়েছেন 3,72,436 জন। এখানে কিন্তু ভোট কেন্দ্র 124টি এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে 16টি, অর্থাৎ আগের কেন্দ্র থেকে কিছুটা কম ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা। এবার যদি আমরা একটু নওগাঁ 3 আসনের দিকে যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নওগাঁ 3 আসন মূলত মহাদেবপুর এবং বদলগাছি নিয়ে গঠিত। এখানেও কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 7 জন, যেখানে বিএনপির পক্ষ থেকে আছেন ফজলে হুদা বাবুল, জামাত ইসলামের পক্ষ থেকে আছেন মাহফুজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন পারভেজ আরেফিন সিদ্দিকী। এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,785 জন। ভোট কেন্দ্র রয়েছে 142টি, যেখানে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 6টি। এই ছিল মোটামুটি নওগাঁ 2 আসনের তথ্য। এবার আমরা একটু নওগাঁ 3 আসন সম্পর্কে জানতে চাই। নওগাঁ 3 আসন সম্পর্কে দুঃখিত আমরা জানিয়েছি, নওগাঁ 4 আসন সম্পর্কে আমরা এবার একটু জানাবো। নওগাঁ 4 আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6 জন রয়েছেন, যেখানে বিএনপির পক্ষ থেকে ডক্টর ইকরামুল বারী টিপু দাঁড়িয়েছেন এবং জামাতের পক্ষ থেকে আব্দুর রাকিব দাঁড়িয়েছেন। এই দুই বড় জোটের প্রার্থীদের মধ্যে আসলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস মিলছে। এখানে মোট ভোটার রয়েছে 3,33,860 জন। এখানে 117টি ভোট কেন্দ্র রয়েছে এবং ঝুঁকিপূর্ণ রয়েছে, যার মধ্যে 35টি। আরেকটি তথ্য জানিয়ে যেতে চাই যে 1991 থেকে 2008 সাল পর্যন্ত কিন্তু এখানে যে 5টি নির্বাচন হয়েছে সেখানে বিএনপি কিন্তু 3বার জিতেছে, স্বতন্ত্র প্রার্থী 1বার এবং জামাতে ইসলামী বাংলাদেশ থেকে একজন প্রার্থী কিন্তু জয়লাভ করেছেন, সেটি 1991 সালে। এই ছিল নওগাঁ 4 আসনের তথ্য। এবার আমরা একটু নওগাঁ 5 আসনে যেতে চাই। নওগাঁ 5 আসনে সদর উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 5 জন। এখানেও কিন্তু বড় দুটি জোট বা দলের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। বিএনপি থেকে দাঁড়িয়েছেন জাহিদুল ইসলাম ধলু এবং জামায়াতের পক্ষ থেকে দাঁড়িয়েছেন আসম ও সায়েম। এখানে ভোটার সংখ্যা রয়েছে 3,63,030 জন। ভোট কেন্দ্র রয়েছে 118টি এবং এখানে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নেই। এবং নওগাঁ 5 আসনে কিন্তু 1991 থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচনগুলো যদি আমরা বিবেচনা করি, সেক্ষেত্রে কিন্তু বিএনপি 3বার জিতেছে এবং আওয়ামী লীগ কিন্তু 2বার জয়লাভ করেছে এখানে। এবার আমরা একটু এক নজরে দেখে নিতে চাই নওগাঁ 6 আসন সম্পর্কে। নওগাঁ 6 আসনে যদি কথা বলি, এখানেও কিন্তু রানীনগর এবং আত্রাই নিয়ে গঠিত এই নওগাঁ 6 আসন। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে 5 জন। এখানে শেখ রেজাউল ইসলাম বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন, জামায়াত ইসলামের পক্ষ থেকে খবিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন আরেকজন প্রার্থী, যিনি হচ্ছে গিয়ে মূলত আলমগীর কবির এবং তিনি এইখানে কিন্তু একটি প্রভাবশালী, স্থানীয়ভাবে প্রভাবশালী একজন নেতা। তিনি কিন্তু একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, যেটা কিন্তু বড় দল বিএনপির জন্য কিছুটা মাথা ব্যথার কারণ হলেও হতে পারে। এই ছিল মোটামুটি আমাদের নওগাঁর যে 6টি আসন সেটি নিয়ে একটি সার্বিক তথ্য। এ পর্যায়ে আমরা একটু আসলে মাঠ পর্যায় থেকে আরও একটু বিস্তারিত খবর জানবো যে আসলে নির্বাচনী হাওয়াটা কোন দিকে যাচ্ছে সে বিষয়ে জানবো। সেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী। আমরা সেই সহকর্মীর থেকে আসলে জানবো যে সে জায়গার এখন কি অবস্থা চলছে, প্রচারণা কেমন চলছে ইত্যাদি বিষয়ে আমরা একটু বিস্তারিত জানতে চাই, কারণ মাঠ পর্যায় থেকে আসলে আমরা বিস্তারিত তথ্যটি আসলে আমরা পাবো। আপনি একটু জানাবেন যে আসলে নওগাঁয় তো 6টি আসনের মধ্যে বিএনপির 3 জন প্রার্থী আছেন যারা মোটামুটি প্রভাবশালী। এটা বড় দুটি জোটের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে যে বিএনপি এবং জামাতের মধ্যে, এই 3 জন যে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, এটা আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলতে পারে এবং সাধারণ জনগণ আসলে ভোটের বিষয়ে কি বলছে, পাশাপাশি প্রচারণার খবরও আমাদের জানাবেন। আমি শুরুতে আপনাকে যে তথ্যটি দিতে চাই, আপনি জানেন যে নওগাঁ কিন্তু আপনার একটি ধানের রাজ্য হিসাবে পরিচিত, আর এই ধান কেন্দ্রিক কিন্তু রাজনীতি হয়ে থাকে নওগাঁতে। আপনি জানেন যে নওগাঁর 6টি আসনে
আপনার কিন্তু এবারে 32 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে আপনার বিএনপির 6 জন, জামাতের 6 জন, আপনার জাতীয় পার্টির 4 জন, ইসলামী আন্দোলনের 5 জন এবং স্বতন্ত্র প্রার্থী 5 জন। কিন্তু এদের মধ্যে আপনার কিন্তু 3 জন বিএনপি বিদ্রোহী প্রার্থী আছে। আর এই বিএনপি বিদ্রোহী প্রার্থীরা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন নওগাঁ 6 অর্থাৎ রায়নগর আত্রাই, নওগাঁ 1 অর্থাৎ সাপাহার পোরশা নিয়ামতপুর এবং নওগাঁ 3 অর্থাৎ মহাদেবপুর বদলগাছি আসনে। আমি আপনাকে শুরুতে যেটি জানাতে চাই যে আপনি যদি নওগাঁর 6 আসনের কথাটি বলি, আপনি জানেন যে এই আসনে কিন্তু বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের 4 বারের সংসদ সদস্য এবং গণপূর্ত প্রতিমন্ত্রী আপনার আলমগীর কবির, যার জনপ্রিয়তা কিন্তু অনেকটাই আকাশচুম্বী বলেন এই জনপদের মানুষ। তার কারণ হিসাবে তারা যেটি বলেন যে উনি 4 বারের সংসদ সদস্য ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত কোনো দল মত বা কোনো মতাদর্শের মানুষ কোনো দুর্নীতি, কোনো অনিয়মের অভিযোগ কিন্তু তুলতে পারেননি, যে কারণে এটি কিন্তু তার জন্য একটি নির্বাচনী প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং তার অবস্থানটা কিন্তু অত্যন্ত শক্ত। আর যদি আপনাকে আমি বিএনপি প্রার্থীর কথা বলি, উনি কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন, অর্থাৎ এখানে কিন্তু আলমগীর কবির এবং বিএনপি প্রার্থী রেজাউল ইসলামের মধ্যেই কিন্তু মূল লড়াইটা হবে এবং এই দুজনের মধ্যে থেকে যে কেউ কিন্তু নির্বাচিত হবেন। আর জামাতের প্রার্থী খবিরুল ইসলাম তিনিও কিন্তু পাশাপাশি আছেন এবং তিনিও কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছেন মানে নির্বাচনের জয়ের আশা। আর আমি যদি আপনাকে নওগাঁ 1 আসনের কথা বলি, সেখানে কিন্তু ওইখানকার সাবেক সংসদ সদস্য আপনার ডক্টর সালেক চৌধুরী, তিনিও কিন্তু 3 বারের সংসদ সদস্য ছিলেন। কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে প্রথম দিকে তার অবস্থান অত্যন্ত সুদৃঢ় থাকলেও এখানে তারেক রহমানের জনসভা হবার পর বিএনপির নেতাকর্মীরা কিন্তু অনেকটাই উজ্জীবিত হয়েছেন এবং ওই আসনে কিন্তু এখন অনেকটাই কিন্তু বিদ্রোহী প্রার্থী কিছুটা পিছিয়ে গেছেন বলে ওখানকার ভোটাররা যেটি মনে করছেন এবং সেই জায়গাতে কিন্তু জামাতি মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন, এরকমটি আভাস দিচ্ছেন ওইখানকার যারা ভোটার। আর আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, আমি যদি আপনাকে নওগাঁ 3 আসনের কথা বলি, যে এখানে কিন্তু বিএনপি বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওই আসনের 4 বারের সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী নান্নুর ছেলে পারভেজ আরফিন সিদ্দিকী জনেন। উনি কিন্তু এবারে মনোনয়ন চেয়েছিলেন, মনোনয়ন বঞ্চিত হবার পর তিনি কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি যেটি বলেছেন যে তার বাবা ওই আসনে রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে উনি সর্বাধিক ভূমিকা রেখেছেন, যা অন্য কোনো সরকার, অন্য কোনো সংসদ সদস্য রাখেননি, যে কারণে তিনি জয়ের ব্যাপারে অনেকটাই আশাবাদ ব্যক্ত করছেন। কিন্তু আমি যদি আপনাকে ওই আসনের বিএনপি প্রার্থীর কথা বলি, বিএনপি প্রার্থী ফজলে হুদা বাবুল, উনি কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এই মাঠে কিন্তু পড়ে আছেন এবং দাঁড়ে দাঁড়ে গিয়ে কিন্তু উনি ভোট চাইছেন এবং তার জনপ্রিয়তার কোনো ঘাটতি নেই। এক্ষেত্রে কিন্তু এই দুজনের মধ্যে লড়াই হলেও এর পাশাপাশি ওই যে আপনাকে প্রথমে যে কথাটি আমি বলেছি, বিএনপির জনসভার পর অর্থাৎ তারেক রহমান আসার পরে এখানে বিদ্রোহী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মানে কি বলবো যে একটু ভাটা পড়েছে। সেক্ষেত্রে কিন্তু জামাত প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে আসছেন এবং সেখানে কিন্তু আমরা যেটি লক্ষ্য করছি যে ফজলে হুদা বাবুলের সঙ্গে ওইখানকার যে জামাত প্রার্থী মাহফুজুর রহমান, তাদের মধ্যেই কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁর সবশেষ অবস্থা। জি, অনেক ধন্যবাদ আপনাকে একদম মাঠের বিস্তারিত তথ্য আসন ভিত্তিকভাবে এক এক করে তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নির্বাচনী হাওয়া সম্পর্কে জানবো। সেখানে রয়েছে 6টি আসন, সে আসনের বিস্তারিত কিছু তথ্য আমার হাতে রয়েছে, মৌলিক কিছু তথ্য, যাতে একটি ধারণা পাওয়া যায়। আমরা সেই আসন নিয়ে আমরা এই মুহূর্তে কিছু তথ্য জেনে নেব। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সে তথ্যগুলো এখন ভেসে উঠছে স্ক্রিনে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 8 জন, যেখানে রয়েছেন বিএনপির এম এ হান্নান, স্বতন্ত্র হিসেবে আছেন AKM কামরুজ্জামান এবং আরেকজন স্বতন্ত্র, অর্থাৎ 2 জন স্বতন্ত্র, মোট এই 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা সবাই দেখছেন। সেক্ষেত্রে আরেকজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ইকবাল চৌধুরী। এখানে মোট ভোটার রয়েছেন 2,73,827 জন, যেখানে 80টি ভোট কেন্দ্র রয়েছে, কিন্তু 54টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। অর্থাৎ যদি শতাংশের হিসাব করি, এখানে কিন্তু একটা বড় শতাংশ ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন নিয়ে একটু বলি, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি সরাইল এবং আশুগঞ্জ উপজেলা ও বিজয়নগর উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 9 জন এবং এখানে বিএনপি সমর্থিত অর্থাৎ বিএনপি জোটের মধ্যে জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে দাঁড়িয়েছেন জুনায়েদ আল হাবিব এবং
রয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা, যিনি একজন আলোচিত প্রার্থী, যিনি বিএনপিতে ছিলেন, এখন তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছেন। এখানে মোট ভোটার রয়েছে 4,93,491 জন এবং ভোট কেন্দ্র রয়েছে 151টি, যেখানে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 67টি। এই ছিল মোটামুটি ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সম্পর্কে মৌলিক কিছু তথ্য। এবার যদি আমরা একটু ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের দিকে যাই, সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে 7 জন, যেখানে বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব এবং জাতীয় পার্টির পক্ষ থেকে আছেন রেজাউল ইসলাম ভুইয়া। এছাড়াও ইসলামী আন্দোলন তার হাত পাখা নিয়ে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন নিয়াজুল করিম। এখানে মোট ভোটার সংখ্যা 6,14,908 জন। ভোট কেন্দ্র রয়েছে 192টি এবং এখানেও কিন্তু 192টি ভোট কেন্দ্রের মধ্যে 111টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। তো সেখানে আসলে ভোট নিয়ে কিছু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকলেও থাকতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়গুলো নজর দিবেন আশা করা যাচ্ছে এবং প্রার্থী এবং সমর্থকরাও সেটি আশা করছেন। এবার যদি আমরা ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের দিকে যাই, ব্রাহ্মণবাড়িয়া 4 আসনটি মূলত কসবা ও আখাউড়া উপজেলা নিয়ে গঠিত। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 7 জন। মূলত বড় দুটি জোট বা বড় দুটি দল বিএনপি ও জামাতের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে, যেখানে বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন মুশফিকুর রহমান এবং জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাঁড়িয়েছেন আতাউর রহমান। মোট ভোটাররা রয়েছেন এখানে 4,34,609 জন, যেখানে ভোট কেন্দ্র 130টি এবং এখানেও ঝুঁকিপূর্ণ ভোট সংখ্যা কিন্তু অনেক বেশি, 85টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। আমরা যদি ব্রাহ্মণবাড়িয়া 5 আসন সম্পর্কে এবার একটু জেনে নিই, সেখানে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন 8 জন। বিএনপির পক্ষ থেকে দাঁড়িয়েছেন যে আব্দুল মান্নান এবং স্বতন্ত্র প্রার্থী যিনি একজন প্রভাবশালী স্থানীয় নেতা কাজী নাজমুল হোসেন, তিনি ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন। এখানে মোট ভোটার সংখ্যা 4,66,760 জন। ভোট কেন্দ্র 154টি রয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র 99টি। অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এগুলো কিন্তু একটা বড় অংশ কিন্তু ঝুঁকিপূর্ণ, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবার আমরা ব্রাহ্মণবাড়িয়ার 6 নম্বর আসনটি নিয়ে জানবো, সবশেষ আসন যেটি ধারাবাহিকভাবে আমরা বলছিলাম। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বেশ কজন 10 জন রয়েছেন। সেখানে গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি রয়েছেন, একজন আলোচিত প্রার্থী, এবং রয়েছেন জামায়াত ইসলামীর মোহাম্মদ মহসিন। এছাড়াও স্বতন্ত্র পদে দাঁড়িয়েছেন আবু কায়েদ শিকদার, যিনি ফুটবল মার্কায় দাঁড়িয়েছেন। এখানে মোট ভোটার রয়েছে 2,84,532, অর্থাৎ বাকি ভোটের এলাকাগুলো থেকে এখানে ভোটার কিছুটা কম রয়েছে। ভোট কেন্দ্র রয়েছে 98টি এবং এখানেও 98টি ভোট কেন্দ্রের মধ্যে 64টি আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই বিষয়টি আসলে একটি মাথা ব্যথার কারণ হতে পারে, যেহেতু ভোট কেন্দ্র যতগুলো আমরা দেখলাম এই 6টি আসনের মধ্যে বেশিরভাগই কিন্তু আসলে শতাংশের হিসেবে ধরলে একটা বড় শতাংশ কিন্তু ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র। আমরা মোটামুটি একটা সামগ্রিক ধারণা পেলাম এই ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসন সম্পর্কে। এবার আমরা একটু আসলে মাঠ পর্যায় থেকে জেনে নেব যে আসলে সেখানে নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে, ভোটাররা কি বলছেন, কি চাচ্ছেন, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং কোন দিকে বইছে ভোটের হাওয়া। এ বিষয়ে আমরা একটু জেনে নেব বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জাভেদ রহিম। ব্রাহ্মণবাড়িয়ায় যদি আমরা মূল সমস্যাগুলো বলি, সেই সমস্যাগুলো আসলে কি এবং প্রার্থীরা আসলে সে বিষয়ে কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ভোটারদের কি আভাস পাওয়া যাচ্ছে? সব জায়গায় তো নিরপেক্ষ কিছু ভোটার থাকেন, তারা আসলে এবার কোন দিকে ভোট দেওয়ার দিকে যাচ্ছেন বা কি আভাস পাওয়া যাচ্ছে এই বিষয়ে? পাশাপাশি নারী এবং নতুন ভোটাররা কতটুকু প্রভাব বিস্তার করতে পারেন এবারের ভোটে? জি, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী এলাকায় কিন্তু নির্বাচন বেশ জমে উঠেছে। মোট 49 জন প্রার্থী এই নির্বাচনের 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন এবং আপনি যেটি বলেছেন যে প্রতিশ্রুতির কথা বলেছেন, নির্বাচনী আসন কেন্দ্রে কিন্তু বিভিন্ন রকম দাবি দেওয়া থাকে ভোটারদের, সেটি লক্ষ্য করে কিন্তু তারা এই প্রচারণার মাঠে নিজেদের ইস্তেহার বা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। আমি যদি বলি যে ব্রাহ্মণবাড়িয়া যে মানুষের সবচেয়ে বড় যে একটি চাওয়া, সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটি মেডিকেল কলেজ নেই, ব্রাহ্মণবাড়িয়া একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। সেটি কিন্তু সদর আসন মানুষ কিন্তু প্রত্যাশা করে যিনি এখানে নির্বাচিত হবেন তিনি এই বিষয়ে এই দাবিগুলি পূরণ করবেন। তিনি তার নির্বাচন ইস্তাহারেও সম্ভবত এই বিষয়গুলি নিয়ে এসেছেন, যে প্রতিশ্রুতির বিষয়গুলি। এছাড়া আপনি বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া 6 আসন যেটি, সেখান থেকে ঢাকার সঙ্গে যে একটি কানেক্টিভিটির বিষয়, সেটি কিন্তু ব্যাপক আলোচিত, যে 2500 এবং ব্রাহ্মণবাড়িয়ার এই বাঞ্ছারামপুরের মধ্যে মেঘনা নদীতে একটি সেতু হওয়ার কথা রয়েছে। সেই সেতুটি যদি হয় তাহলে ঢাকার সঙ্গে একটি বিকল্প সড়ক যোগাযোগ স্থাপিত হবে ঢাকা, চট্টগ্রাম এবং ঢাকা সিটির মধ্যে, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সঙ্গেও ঢাকার একটি সহজ যোগাযোগ স্থাপিত হবে। বাঞ্ছারামপুরের মানুষ কিন্তু বাঞ্ছারামপুর মানুষের খুব চাওয়া যে এই সেতুটি নির্মাণ করবেন।
তা আমি এই বাঞ্ছারামপুরে যখন প্রচারণার খোঁজখবর দিতে গিয়েছি, সেখানে প্রার্থীরা কিন্তু সবাইকে দেখলাম যে এই সেতুর ব্যাপারে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং প্রত্যেকটি আসনে কিন্তু প্রার্থীদের বিভিন্ন স্থানীয় বিভিন্ন দাবি দেওয়া আছে, সেই ব্যাপারে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রার্থীরা তো প্রতিশ্রুতি দিচ্ছেন, যেটা নির্বাচনের সময় বরাবরই দিয়ে থাকেন প্রার্থীরা। তো এবার কি মনে হচ্ছে যে কার কার সাথে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারেন? বড় দুটি জোট তো আমরা জানি, এছাড়াও স্বতন্ত্রের মধ্যে যারা দাঁড়িয়েছেন এবং বিএনপি সমর্থিত যারা দাঁড়িয়েছেন, আসলে কার কার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং কারা কিছুটা এগিয়ে আছেন বলে বোঝা যাচ্ছে? আমি যদি ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের কথা বলি, সেখানে বিএনপি যিনি প্রার্থী হয়েছেন তাকে এম এ হান্নান, তার সঙ্গে এখানে দুজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। দল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, এম কামরুজ্জামান মামুন এবং ইকবাল চৌধুরী। এছাড়াও এখানে একজন জামায়াতের একজন প্রার্থী আছেন। তো আলোচনা যেটি আছে সেখানে বা ভোটারদের যে মতামত বা আলোচনা, সেটি হচ্ছে যে এখানে ত্রিমুখী একটি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। বিএনপির যে দুজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী আছেন, তাদের সঙ্গে এম এ হান্নানের ভোটের লড়াই হতে পারে, এটি সেখানে ব্যাপকভাবে আলোচিত আছে। পাশাপাশি জামাতের প্রার্থীও কিন্তু সেখানে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়া 2 আসন, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যিনি বিএনপি জোটের প্রার্থী হয়েছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি জুনায়েদ আল হাবিব, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী যিনি বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন, রুমিন ফারহানা। তো এই দুজনের ভোটের মাঠে কিন্তু এই দুজনকে নিয়ে বেশ উত্তাপ আছে, তাদের বক্তৃতা এবং সমর্থকদের নানা রকম প্রচারণায় এই মাঠটা কিন্তু বেশ সরগরম। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে আমি বলবো যে এই 2 আসন কিন্তু খুবই সরগরম ভোটের মাঠ, এবং এখানে মানে জাতীয় পার্টির যিনি সাবেক এমপি ছিলেন জিয়াউল হক মৃধা, তিনিও কিন্তু এই আসনে প্রচার প্রচারণা চালাচ্ছেন, তার প্রচার প্রচারণা কিন্তু দিন দিন গতি পাচ্ছে। এছাড়া এখানে বিএনপির আরেকজন বহিষ্কৃত নেতা আছেন এস এম তরুণ দে, তিনিও কিন্তু এখানে বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে, মূল প্রতিদ্বন্দ্বিতা এখানে রুমিন ফারহানা এবং জুনায়েদ হাবিবের মধ্যে হতে পারে বলেই সকলের ধারণা যে এই আসনটি দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে। আর ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে আপনি জানেন যে বিএনপির যিনি প্রার্থী হয়েছেন তিনি 2011 সালে এখানে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হন প্রথম, এবং তার সেখান থেকে শুরু করেই গত 17 বছর ধরে কিন্তু তিনি এই বুটের মাঠে আছেন। ফলে এখানে বিএনপির এই কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, তিনি একজন হেভিওয়েট প্রার্থী হিসাবেই পরিচিত। তার সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন এনসিপির যিনি প্রার্থী হয়েছেন আতাউল্লাহ, তিনি 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী। এছাড়াও এখানে জাতীয় পার্টির প্রার্থীও আছেন এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আছেন। সবাই কিন্তু প্রচারণা চালাচ্ছেন তাদের মধ্যে। তবে নানা বিবেচনায় এখানে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল অনেকটাই এগিয়ে আছেন। তার সঙ্গে এখন কার প্রতিদ্বন্দ্বিতা হয়, ভোটের মাঠে কে কতটুকু দেখার বিষয়, আসলে ভোটের মাঠে ভোটাররা কাকে নির্বাচিত করেন সেটাই দেখার বিষয়। অনেক ধন্যবাদ জাভেদ রহিম আমাদের বিস্তারিত তথ্য জানার জন্য। লোপা, এই ছিল মোটামুটি আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া আসনগুলো নিয়ে সার্বিক তথ্য। আমরা মূল খবরে আপনার কাছে ফিরে যাচ্ছি। লোপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে ভোটের মাঠের আসন ভিত্তিক বেশ কিছু খবর জানা গেল। আমার হাতে আরো কিছু খবর রয়েছে, এবারে নজর দিচ্ছি সেগুলোর দিকে। নির্বাচন ঘিরে যেখানে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন সেখানে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। দুপুরে চট্টগ্রামের সংসদ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রামের ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে সেনা, নৌ ও বিমান বাহিনী মাঠে থাকবে। উপদেষ্টা বলেন, নির্বাচনে গুজব ও ভুল ছড়ানো রোধে কাজ করছে সরকার। পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ভোট গ্রহণের দিন কেউ ইন্টারনেট বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এখানে নেভির সংখ্যাও বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, কোস্টগার্ডের সংখ্যাও বাড়ায় দেওয়া হয়েছে যেহেতু সমুদ্র আছে, প্লেনে রয়ে গেছে, সেনাবাহিনীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। প্রতিটা কেন্দ্রে দুর্গম এলাকাগুলিতে এইটার ব্যবস্থা রাখা হয়েছে। যেই জায়গার পরিস্থিতি ওইভাবে ব্যবস্থা করা হচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় নারীদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জামালপুর শহরের সিংহজানি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই অভিযোগ করেন। দুর্বৃত্তদের প্রতিহত করার ঘোষণা দেন জামায়াতের আমির। এর আগে দুপুরে শেরপুর শহরের পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। বলেন, তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত।
কারো সঙ্গে ভেদাভেদ করবে না। জনসভায় নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন জামায়াত আমির। এদিকে সকালে শ্রীবরদীতে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত দলের নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, যারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কাপুরুষ, দলকে বিতর্কিত করতেই তারা এই কাজ করেছে। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। 2 দশকেরও বেশি সময় পর খুলনায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে নগরের খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশে অংশ নেবেন তিনি। সকাল থেকে মঞ্চ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জনসভাস্থলে মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় এক সংবাদ সম্মেলনে তারা জানান, তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। জনসভায় কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। এই জনসভায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এর আগে সবশেষ 2004 সালে খুলনা সফর করেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের যশোরে আগমনকে ঘিরে প্রস্তুতি চলছে জোরে সোরে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সম্মুখে থেকে তাকে দেখে তার কাছে মুখতে শুনতে চাবে, এজন্য আমরা সুন্দর একটি প্রোগ্রাম যাতে করতে পারি সেজন্য আমরা এখানে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনা খুলনায় উনি প্রকাশ করবেন। আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পাননি কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। একই সঙ্গে কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা ফেরতের আবেদন নাকচ করেছে আপিল বিভাগ। এই 2 প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর করা ঋণ খেলাপির অভিযোগে 17 জানুয়ারি মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে 21 জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 10 আসনে আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। 22 জানুয়ারি রিট সরাসরি খারিজ করে দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভূঁইয়া লিভ টু আপিল করেন। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগ ও পথসভা করছেন তারা। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এক পথসভায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, এবার কেউ ভোট দেয়া ঠেকাতে পারবে না। বিশেষ করে তরুণ ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে মুখিয়ে আছে দাবি করে পাহারা দিয়ে ভোট কেন্দ্র রক্ষা করার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে চাঁদপুরেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। চাঁদপুর 2 আসনে ইসলামী আন্দোলনের মানসুর আহমদ সাকি এবং 5 আসনে এলডিপির ডক্টর নিয়ামুল বশির ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। জয়ের লক্ষ্যে তারা এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রতিশ্রুতিও দেন। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব, ঠিক না? এইবার ভোট দিব আমরা, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কুমিল্লায় 343 চাঁদাবাজ ও সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে পুলিশ। তাদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে তালিকাভুক্তদের কতজনকে এ পর্যন্ত আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। কুমিল্লায় 1,500 ভোট কেন্দ্রের অন্তত অর্ধেক গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন।
সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনই কুমিল্লা ২ আসনে সংঘর্ষে জড়ায় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া ও বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিনের সমর্থকরা। এই ঘটনায় ৭ জনকে আটক করা হয়। এরপরই সন্ত্রাসীদের তালিকা করার কথা জানায় পুলিশ। তৎপর হয় যৌথ বাহিনী। অস্ত্র উদ্ধারের পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজনকে। কুমিল্লা ১১টি সংসদীয় আসনে মোট ভোটার ৪৮,৮০,০০০, ভোট কেন্দ্র ১,৫০০-এর বেশি। এসব কেন্দ্রে অন্তত অর্ধেক ঝুঁকিপূর্ণ। ভোটাররা বলছেন পরিস্থিতির উন্নতি না হলে প্রভাব পড়বে নির্বাচনে। কেন্দ্রগুলো তো একটু নির্বাচনের দিন তো খুবই একটু কড়া করে থাকতে হবে এবং সেনাবাহিনী তো অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে যাতে নিরাপত্তা থাকে, যাতে মা বোনেরা সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সন্ত্রাসী অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। সন্ত্রাসী তালিকা হয়ে থাকলে বা যদি কোনো কারো কাছে অস্ত্র থেকে থাকে, অবশ্যই সন্ত্রাসীদের গ্রেপ্তার হোক বা অস্ত্র উদ্ধার হোক, সেটি আমরা চাই। কিন্তু সন্ত্রাসী বা অস্ত্র উদ্ধারের নামে যেন কোনো সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা না হয়। যেটা প্রশাসনের কাছে ইনফরমেশন আছে, ওনারা যদি এরকম তালিকা থাকে, আমরা আশা করছি যে সন্ত্রাসীদেরকে, অস্ত্রবাজদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে। বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর পাশাপাশি দায়িত্ব নিতে হবে দলগুলোকেও। নির্বাচনের পূর্বেই জনগণের কাছে আত্মপ্রকাশিত হয় যে যারা সন্ত্রাসী, যারা অস্ত্রবাজ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা যারা ভোটার, নিশ্চিন্ত মনে আপনারা আপনাদের পছন্দের মানুষটিকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসতে পারে। পুলিশ জানায় তালিকাভুক্ত অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। যারা নির্বাচন বিঘ্ন সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যক্রম করতে পারে এরকম ৩৪৩ জনকে আমরা গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। আমাদের এই তালিকা আমাদের সহ বা আইন শৃঙ্খলার জন্য যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং আমাদের পুলিশের সদস্যরা এটা নিয়ে মাঠে নেমেছে। তবে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা কর্মবিরতি সোমবার পর্যন্ত বাড়িয়েছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। আজ দ্বিতীয় দিনের মতো পালিত হয়েছে শ্রমিকদের কর্মবিরতি। এদিকে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী হুমায়ুন কবির জানান, শ্রমিকরা কর্মবিরতি পালন করছে, তবে সরকার ও বন্দর কর্তৃপক্ষ নানা ধরনের দমনমূলক কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এদিকে বন্দর এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ থাকার ঘোষণা থাকায় যে কোনো তৎপরতা ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বন্দরের কার্যক্রমে অস্থিরতা তৈরির দায়ে 4 শ্রমিককে চট্টগ্রাম বন্দর থেকে পানগাঁও বন্দরে বদলি করে কর্তৃপক্ষ। একই সাথে কর্মবিরতির কারণে ক্ষয়ক্ষতি নিরূপণে 6 সদস্যের কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে এই এলাকায় কোনো বিশৃঙ্খলা যেন না হয়, কারণ এটা একটি প্রথম শ্রেণীর কেপিআই, এটা নিরাপত্তা প্রয়োজন। নিরাপত্তার জন্য তিনি এই এলাকায় সমবেত হওয়া, সভা সমাবেশ করা, মিছিল মিটিং করা বা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তো আমরা যদি এর কোনো ব্যত্যয় দেখি তাহলে আমরা যারা এই আইনের ব্যত্যয় করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ 9 মাসের জন্য বন্ধ করেছে সরকার। মন্ত্রণালয়ের আগের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী 31 জানুয়ারি এই মৌসুমের পর্যটন কার্যক্রম শেষ হয়েছে সেন্ট মার্টিনে। ফলে 1 ফেব্রুয়ারি থেকে সেখানে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করবে না। সাধারণত প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের অনুমতি থাকলেও এবছর পরিবেশগত ঝুঁকি বিবেচনায় বয়সসীমা কমিয়ে 31 জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসাইন সজীব জানান, শনিবারই শেষবারের মতো সেন্ট মার্টিনগামী জাহাজগুলো পর্যটকদের নিয়ে দ্বীপে গিয়েছিল। আজ থেকে পর্যটকবাহী কোনো জাহাজ চলাচল করতে পারবে না। দু মাস ব্যবসার লিমিট যেহেতু আমরা এতে কোনো আহামারি ব্যবসা করতে পারিনি, খুব ধৈর্য ধরে খুব কষ্টে আমাদের দিন কাটাতে হয়েছে। কোনো রকম পেটা পাতা চলছি, আরও অনেক খরচ থাকি গেছে, এখন কোনো ব্যবসা হয় না। এই দ্বীপের যারা বাসিন্দা, যারা
একসময় ভিন্ন পেশায় ছিল, এখন পর্যটন শিল্প বিকাশের সাথে সাথে তারা এই পর্যটন শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে এবং এই 2 মাস দিয়ে কোনোভাবেই তারা বাকি 10 মাস সার্ভাইভ করতে পারে না। মেহেরপুরের গাংনীতে এক প্রবাসীর বাড়ি থেকে 2টি ককটেল ও হুমকি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে উপজেলার সহগলপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিঙ্গাপুর প্রবাসী মিঠুন হোসেনের কাছে 1.5 লাখ টাকা চাঁদা দাবি করে একটি ফোন নম্বর সহ চিরকুট ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল 2টি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ। নীলফামারীর জলঢাকায় নির্বাচনী বিলবোর্ড লাগানো নিয়ে বিএনপি জামায়াত প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার পৌর শহরের আবু সাইদ চত্বরে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের আবু সাইদ চত্বরে জামায়াত প্রার্থীর কয়েকটি বিলবোর্ড লাগানো ছিল। রাতে জামায়াত প্রার্থীর বিলবোর্ড সরিয়ে বিএনপির প্রার্থীর কর্মীরা বিলবোর্ড লাগানোর চেষ্টা করেন। তাতে বাধা দেয় জামায়াত কর্মীরা। এ নিয়ে 2 পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।